সাহেবগঞ্জ ভূমিকামারি কলেজ দখলের ব্যাপারে বলছে যে ওখান থেকেই করে। ওখান থেকেই আমরা কলেজ দখলের ব্যাপারে খুব কষ্ট করেছিলাম জুন মাসে। মানে সে অতর্কিত গুলি, খান সেনার গুলি, আমাদের ইন্ডিয়ান ফৌজের আমাদের গুলি, মানে গুলি সারাদিন গুলি করেও শেষ করতে পারি নাই, রাতে খাবার পাই নাই। সে অনাহারে অর্ধহারে এক বুড়ি মা কাবাই ভেজে একুশে খাইয়ে জীবন ধারণ করছি। এগুলো শেষ বয়সে বাবা কি বলবো, এগুলো দুঃখ হিসাব করলে কান্না আসে। খুব দুঃখে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীন করে সার্থকতা কিছুই পাইনি। এখন সব পুরা মুক্তিটা জর্জরিত হয়ে গেছে, এখন আমাদের কোনো মূল্যায়ন নেই। এই এতদিন পরে যে আমি এই যে বক্তব্য দেবে বলার মতন এখন মনে চাচ্ছে না যে আমি সঠিক কথা বলি। আর তাদের জন্য আমরা সঠিক মুক্তিযুদ্ধ আমরা মানধন্য মূল্যায়ন নেই। আমরা চাই না ওই সমস্ত এই জন্য যেটা মানে স্বাধীনতার পর যেটা লিস্ট হয়েছে ওটাই সঠিক মুক্তি, আর বাকি যত হয়েছে সেটা তাদের ব্যাপার। কিভাবে? প্রিয় দর্শক, কোটা আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপ্লবের সূচনা হয়েছিল এই বাংলাদেশে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পর্যায়ক্রমে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে 5ই আগস্ট 2024। আমি এই যে কোটাকে ঘিরে, মুক্তিযোদ্ধা সন্তানদের যে কোটাকে ঘিরে এই আন্দোলনটা সূচিত হয়েছিল, আমি সেই জায়গাটায় আসব। তার আগে আমি যেটা বলতে চাই, আমি এই ভিডিওটি যে কারণে করছি, এটা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মুক্তিযোদ্ধাদের কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নভেম্বর 1997 এই সময়টাতে আমি একটি বই প্রকাশ করেছিলাম। বইটি লিখেছিলাম যৌথভাবে আমি এবং সেই সময়ে চিলমারী উপজেলা প্রকৌশলী একেএম রেজাউল ইসলাম, দুজন মিলে যৌথভাবে আমি এবং সে এই বইটি প্রকাশ করেছিলাম, চিলমারী ইস্তেহার। তো এই বইটি আমি নিয়ে আপনাদেরকে কথা বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল নভেম্বর 1997 সালে। এই গ্রন্থটি প্রকাশিত হবার পর এই গ্রন্থটি একদিন যে একটি দালিলি গ্রন্থ হিসেবে স্বীকৃতি পাবে সে বিশ্বাসটা আমার ছিল, এবং সেই বিশ্বাসটার সূচনা হয়েছিল কোত্থেকে সেই জায়গাটি আপনাদেরকে একটু জানাতে চাই। সেটা হলো, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি 2006 সালের 12ই জুলাই চিলমারীতে এসেছিলেন। তখনও তিনি নোবেল বিজয় লাভ করেননি। তিনি এসেছিলেন যে কারণে, সেটা হলো যে এই কুড়িগ্রাম জেলার চিলমারীতে তখন মঙ্গা চলছিল। এই মঙ্গাটাকে কিভাবে দূর করা যায় এবং এখানে কি কি সম্ভাবনা আছে, কি কি অন্তরায় আছে, এই বিষয়গুলি জানার জন্য, এবং এখানে ওনার যে গ্রামীণ ব্যাংক এবং সেই গ্রামীণ ব্যাংক রিলেটেড যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে উনি চিলমারীতে নিয়ে আসবেন ভাবছিলেন, এবং সেই লক্ষ্যেই তিনি চিলমারীতে এসেছিলেন। এবং তিনি চিলমারীর তৎকালীন
ট্রেডার্স হোম সুইজারল্যান্ড, অর্থাৎ বাংলায় এটাকে বলা হয় ছিন্নমুকুল, সেই ছিন্নমুকুলে তিনি উঠেছিলেন এবং সেখানে 12 জুলাই রাত্রে তিনি থাকেন। 13 জুলাই সকালে তিনি ছিন্নমুকুল যে সভাকক্ষ, সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, তারপরে জিও এনজিও কর্মীদেরকে নিয়ে তিনি একটি মত বিনিময় সভা করেছিলেন এবং তিনি সকলের কাছে জানতে চাইছিলেন যে এই মঙ্গাটাকে কিভাবে মোকাবেলা করা যায়। তো সেই সেমিনারে আমি তখন চিলমারি প্রেস ক্লাবের সভাপতি ছিলাম এবং সেই সেমিনারে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানটায় ওনার সাথে আমার পরিচয় হয় এবং ওনার বক্তব্য আমার খুবই ভালো লাগে, ওনার চিন্তা ভাবনাগুলোকে খুবই ভালো লাগে এবং আমি ওনাকে এই চিলমারি ইশতেহার বইটি ওনাকে আমি গিফট করি, উপহার দেই। উনি 13 জুলাই রাত্রে ছিলেন এবং রাত্রে তিনি বইটি পড়েছেন। পড়ার পর সকালবেলা ওনার সেক্রেটারি, আমার এই মুহূর্তে তার নামটি মনে নেই, তিনি আমার বাসাটা যেহেতু ছিন্নমুকুলের পাশেই, তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং আমার কাছে এসে বলেন যে আপনার কয়টি বই আপনার কাছে আছে, চিলমারি ইশতেহার আপনার কাছে আর কয়টি বই আছে। তখন আমি বলি যে আমার কাছে 22টি বই অবশিষ্ট রয়েছে, যে বই কয়টি আমি আমার সংরক্ষণের জন্য রেখেছি। তখন তিনি বলেন যে অর্থাৎ ডক্টর ইউনুস স্যারের রেফারেন্স দিয়ে বলেন যে স্যার আমাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে কিছু বই নিয়ে যাওয়ার জন্য, যে কয়টি বই আপনার পক্ষে দেওয়া সম্ভব। তখন আমি তাকে 21টি বই দেই এবং তিনি নগদ অর্থ দিয়ে আমার এই বইটি ক্রয় করে নিয়ে যান। এই বই ক্রয় করে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই আমি প্রথম উপলব্ধি করি যে আমি আসলে কিছু লিখেছি এবং এই বইটি একদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে চিলমারির জন্য এবং চিলমারি একটি দলিল হয়ে যাবে। এটা আমার ছিল জীবনের প্রথম লেখা বই, যৌথভাবে লিখেছিলাম। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, এই বইটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, বইটি দেখাতে চাই। বন্ধুরা, এই সেই বইটি, চিলমারি ইশতেহার, যে বইটি কথা বলছিলাম, একে এম রেজাউল ইসলাম এবং নাজমুল হুদা পারভেজ, আমরা দুজন যৌথভাবে এই বইটি লিখেছিলাম। এই বইটি প্রকাশিত হয়েছিল নভেম্বর 1997। দেখছেন বইটির 101 পৃষ্ঠায় চিলমারির শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ও ঠিকানা। এটা ছিল ওই সময় আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে স্বাধীনতার 26 বছর, অর্থাৎ আমি যেহেতু 97 বইটি বের করেছি, সুতরাং তখন ছিল স্বাধীনতার 26 বছর চলছিল। তো সেই সময় শহীদ মুক্তিযোদ্ধা ছিল 9 জন। আমি এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছিলাম, উল্লেখিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চিলমারি থানা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংগৃহীত। এরপর আমি এখানে চিলমারি থানার মুক্তিযোদ্ধাদের নাম ও ঠিকানা, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমি কিন্তু ঠিক যেভাবে তারা ওই মুক্তিযোদ্ধা সংসদ সূত্র আমি উল্লেখ করেছি, মুক্তিযোদ্ধা সংসদ চিলমারি, এবং ওনারা ঠিক যেভাবে আমাকে ওনাদের তালিকাটি দিয়েছিল, যেমন এই যে প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, সহযোগী মুক্তিযোদ্ধা, এইভাবে ওনাদের তালিকা করা ছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 251 জন মুক্তিযোদ্ধা লিস্টেড ছিল 1997 সালে, 251 জন, এবং এর সাথে যদি আপনি শহীদ মুক্তিযোদ্ধা 9 জনকে ধরেন তাহলে 51 আর 9 260 জন। এই 260 জন মুক্তিযোদ্ধা
তালিকাভুক্ত ছিল এবং সেটা আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম এবং মুক্তিযোদ্ধা সংসদ আমাকে দিয়েছিল এবং তারা বলেছিল যে এটাই চূড়ান্ত তালিকা, এটা স্বাধীনতা যুদ্ধের পরপরই আমরা এই তালিকা করেছি। হয়তোবা দু একজন বাদ যেতে পারে যারা অন্যত্র যুদ্ধ করেছে, তারা আবেদন করলে হয়তো আমরা সেটা যাচাই বাছাই করে দেখব। আশ্চর্যজনক সত্য হল বর্তমানে চিলমারী উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৯২ জন। আবারও বলছি, আগে ছিল ২৫১ আর শহীদ মুক্তিযোদ্ধা ছিল ৯ জন। আর বর্তমানে চিলমারীতে শহীদ মুক্তিযোদ্ধা ১২ জন আর এমনিতেই মুক্তিযোদ্ধা ৩৯২ জন। ইতোমধ্যে আরো ১৫ জন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন অতি সম্প্রতি এবং এই যারা তালিকাভুক্ত হয়েছেন তাদের বরাদ্দও চলে এসেছে। আমি ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম, ব্যাংক আমাকে জানিয়েছে তারা প্রক্রিয়াধীন রয়েছেন এবং বর্তমানে ৪০৭ জন সোনালী ব্যাংকের তালিকাভুক্ত হয়েছেন। সোনালী ব্যাংকে ৪০৭ জন, হ্যাঁ। আর অগ্রণী ব্যাংকে কিছু মুক্তিযোদ্ধার তালিকা আছে। আমি ওনাদের কাছে জানতে চেয়েছিলাম এরা কারা, কাদের তালিকা এখানে আছে। তখন ওনারা বললেন কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা যুদ্ধাহত, তাদের তালিকা আছে। সেটা কতজন সেটা ওনারা আমাকে আজকে দিতে পারেননি যখন আমি এই ভিডিওটা করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে সে কারণেই বলছিলাম যে আসলে এই বইটি কেন, এই বইটি নিয়ে এত কথা বললাম, যে বইটি আজকে দলিল হয়ে গেছে যে এরপরে কিভাবে মুক্তিযোদ্ধা কি প্রতিদিন জন্মগ্রহণ করে। জানতে চাই যে চিলমারির যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কি বলছেন। এই মুহূর্তে আমি মুক্তিযোদ্ধা সংসদ চিলমারি কার্যালয়ে অবস্থান করছি। আজকে ২০২৪ সাল, স্বাধীনতার একটা দীর্ঘ সময় পার করে আমরা ২৪ সালে সারা বাংলায় ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখন বাংলাদেশে অবস্থান করছি এবং বলা হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। তো প্রথম মুক্তিযুদ্ধ যারা করেছেন সেই প্রথম মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের একজন কমান্ডার শাহজাহান ভাই মুক্তিযোদ্ধা সংসদে বসে আছেন এবং উনি ছিলেন প্রশিক্ষক এবং একই সাথে এখানে আরো কয়েকজন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, যেমন আছেন সাবেক কমান্ডার আব্দুর রহিম, এরকম অনেকেই এখানে রয়েছেন। তো ওনাদের সাথে আমি এই মুহূর্তে কথা বলছি কারণ সারা বাংলাদেশে এখন একটা দাবি উঠেছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, এবং মুক্তিযোদ্ধারাও চাচ্ছেন, শুধু যে সাধারণ জনতা বলছেন তা না, মুক্তিযোদ্ধারাও চাচ্ছেন যারা প্রকৃত মাঠে যুদ্ধ করেছেন, দেশটাকে যারা হানাদার মুক্ত করেছেন, অস্ত্র হাতে তুলে নিয়ে জীবনকে বাজি রেখে যারা যুদ্ধ করে এই দেশটাকে মুক্ত করেছেন, সেই সকল সূর্য সন্তানরা তারাও মানে এই বিগত ১৫ বছরে যে সকল নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে তাদের ব্যাপারে তারা নিজেরাও সোচ্চার এবং এই সোচ্চার তারা হয়েছে এবং তারাও এই বিষয়টিকে নিয়ে তাদের মধ্যে বহুবার এই বিষয় নিয়ে তারা আপত্তি তুলেছে এবং তারা বলেছে এরা কিভাবে মুক্তিযোদ্ধা হলো, যাদের জন্ম ৭১-এ হয়নি, হয়েছে কিংবা হয়নি, তারা মুক্তিযোদ্ধা হলো কিভাবে। আমি এখানকার সোনালী ব্যাংক শাখার সাথে কথা বলেছি। সোনালী ব্যাংক আমাকে যেটা জানিয়েছে সেটা হলো যে এই মুহূর্তে ৩৯২ জন মুক্তিযোদ্ধা চিলমারিতে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছে না এবং আরো ১৫ জন প্রক্রিয়াধীন রয়েছেন যারা নতুন হয়েছেন এবং তাদের জন্য বরাদ্দ চলে এসেছে, খুব তাড়াতাড়ি তারা মুক্তিযোদ্ধা ভাতা পেতে থাকবেন। তো এই ব্যাপারে আমি মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরে রৌমারী বেল্টে রৌমালি যে ক্যাম্প, সেই ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যিনি প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহজাহান ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শাহজাহান ভাইয়ের একটু মুখোমুখি হব।
শাহজাহান ভাই, আচ্ছা আপনি একটু আমাকে সংক্ষেপে বলবেন যে স্বাধীনতার পরপর আপনার হাত দিয়ে যারা প্রশিক্ষণ পেয়েছে এবং স্বাধীনতার পরপর চিলমারিতে যে আপনারা যে একটা তালিকা করেছিলেন, সেই তালিকা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল? 262 জন ছিল। রহিম ভাই, কি আসলে 262 জন ছিল? প্রথমে যেটা আমরা যেটা তালিকা করছিলাম 262 জন মুক্তিযোদ্ধার তালিকা করছেন, তখন আপনারা সবেমাত্র মুক্তিযুদ্ধ থেকে এসে এই তালিকাটা করেছিলেন হাসপাতাল সি অফিস, মানে চিলমারি থানা সিও ডেপ যে অফিসটা ছিল সেই হাসপাতালের পাশে। না, সেখানে বসে আপনারা এই ইয়েটা করছিলেন, সেটা হতে পারে। তো এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই 15 বছরে আপনাদের আগের সংখ্যার চাইতে এখন দ্বিগুণ সংখ্যায় মুক্তিযোদ্ধা, তো এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি জানি যে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা বৃদ্ধি করার জন্য অর্ডার দিয়েছিল, মুক্তিযোদ্ধারা বানাইছে, মুক্তিযোদ্ধা বৃদ্ধি করা হয়েছে জামুকের তরফ থেকে। মানে সেটা কি যাকে ইচ্ছা তাকে বানাইলো? ইচ্ছা করি তো, মানে যে আসছে আমি মুক্তিযোদ্ধা হবো, নামটা দেখাও, লিখে দিয়েছে। মানে কোন কার সাথে যুদ্ধ করছে, কোথায় যুদ্ধ করছে, এগুলো কিছু নেই, এগুলো তো 2017 সালে অনলাইনে একটা আবেদন দেওয়ার সুযোগ দিচ্ছিল যে কারা কারা মুক্তিযুদ্ধ থেকে বাদ করছে, তাই না রহিম ভাই? তারা আবেদন করেছিল। তো এখানে 2017 সালে যেমন রহিম ভাই আছেন, বীর বিক্রম আছেন, আব্দুল ভাই আছেন, মুজাফফর আছেন, শাহজাহান ভাই আছেন, এদেরকে একটা কমিটি করছিল। এই কমিটি করছি এই 2017 সালে 417টি দরখাস্ত হয়েছিল। রহিম ভাই ভালো জানে এটা। এই 417টি আমরা সবাই মিলে রিফিউজ করছে, মানে বাতিল, যে এরা কেউ নয়। তার পরবর্তীতে এরা আপিল করছিল, সুযোগ দিছিল, এবং তাই না রহিম ভাই আর বলতে হবে। আচ্ছা রহিম ভাই, এই ব্যাপারটা একটু বলেন তো, ওই যে আপনারা যেটা বাতিল করলেন যে এরা মুক্তিযোদ্ধা নয়, তারপর কিভাবে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেল? এতে বিষয়টা হচ্ছে কি, সারা বাংলাদেশে যে যাচাই বাছাইটা হয়েছে তার মধ্যে দেখা গেছে যে শুধু সিলবাড়িতে বাদ দিচ্ছে, শুধু সিলবাড়িতে নামঞ্জুর হয়ে গেছে। কুড়িঘরে হয়েছে, রৌবাড়ি হয়েছে, রাজপুর হয়েছে, বিভিন্ন উপজেলা শুধু অনলি ফর সিলবাড়ি ছাড়া সব জায়গায় হয়েছে। সে কারণে মন্ত্রণালয় মনে করল যে সিলবাড়িতে এটা হবে কারণ যদি যারা বাদ গেছে 10% সুপারিশ করলে আমরা সেটা অনুমোদন দেব 10%। সেই সুবাদে এরা বাকিগুলোর সুযোগটা নিল এবং আপিল করল। এই আপিলের শুনানিতে এরা আপিল করার পর যে শুনানি হয় তারা পর্যায়ক্রমে মানে হতেই আছে। আচ্ছা, এই যে সর্বশেষ এই আওয়ামী লীগ সরকারের এটা একটা কথা ছিল যে এই গেজেটে বলা ছিল যে যদি কোনো মুক্তিযোদ্ধা বাদ যায় সে যদি আপিল করে সেটা হিয়ারিং হবে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সর্বাধিক সে পদাধিক বলে ওখানকার সদস্য হবে। কিন্তু সেটা না করিয়ে সরকার করলো কি, এটা জামুকে নিয়ে নিল। জামুকে তারা দর কষাকষি করিয়া, এটা যেটা আমরা শুনেছি আর কি, এটা না সত্য কথা না বলে নয়, এটা ওখানে দিয়ে হয়েছে। যারা মুক্তিযুদ্ধ করছে তারা তাদের অবস্থান, তাদের সাক্ষী দিয়ে তারা হয়েছে, আর যারা মুক্তিযুদ্ধ করে নাই তারা টাকা পয়সা দিয়ে টাকার জোরে হয়েছে। মানে এই টাকাটা তো কারা নিচ্ছে? এটা জাবুকার নাম শুনছি সিরিনা সুলতান শাহ উপসচিব, কোন মহিলা লিজা। আর মূলত আমরা তাদেরকে দোষ দেব না, এটা সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে আমাদের উত্তরবঙ্গের 2জন এমপি মোতাহার সাহেব আর একটা কি রে দিনাজপুরের আন্দোলন, কি হ্যাঁ দিনাজপুরের আন্দোলন নামটা কি, দিনাজপুরের বাড়ি মোস্তাফিজুর রহমান আর মোতাহার সাহেব ওই আমাদের উত্তরবঙ্গের এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার জন্য ওনাদের সভাপতি নিয়োগ করছে এবং ওনাদের এই সুপারিশে এই ব্যবস্থা। এবং যে বইটা পারভেজ সাহেব দেখছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা, সহযোগী মুক্তিযোদ্ধা, সহকারী মুক্তিযোদ্ধা, সংগঠন, এটাকে তালিকা করছে। আমাদের আবেগটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কথাটা
আচ্ছা, আপনাকে এই জায়গায় একটু থামাতে চাই। সেটা হচ্ছে যে আমার লেখা চিলমারি ইশতেহারে যে তালিকাটা ছাপানো হয়েছিল এটা সঠিক ছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা সঠিক ছিল। তাহলে এটা যদি তারপরে যেটা হয়েছে, আপনি বলছেন যে জামুকা এবং কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এমপি এবং জামুকার কিছু কর্মকর্তা তারা অর্থের বিনিময়ে, অর্থ লেনদেনের বিনিময়ে, হ্যাঁ, তাহলে এই যে পরবর্তী যে মুক্তিযোদ্ধাগুলো হয়েছে তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে অর্থের বিনিময়ে। আমি আরেকটা কথা যোগ করি, টাকা গিয়ে অর্থ দিচ্ছে মানে তো এখন বর্তমানে সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে 392 জন অলরেডি তুলছে, আরো 15 জন আপনার প্রক্রিয়ার মধ্যে আছে, তাদের 407 দাঁড়ায়। তো এখন আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি যে পরবর্তীতে যারা এখানে ইনক্লুড হলো এবং মুক্তিযোদ্ধার নামে তালিকাভুক্ত হলো এবং যে সুবিধাদি পাচ্ছে তাদের সন্তানরা মুক্তিযোদ্ধার কোথায় চাকরি বাকরি করছে, অনেকেই মুক্তিযুদ্ধের তাদের এই পরবর্তী যারা আসছে তাদের সন্তানরা মুক্তিযোদ্ধাদের যে কোঠা, সেই কোঠায় অনেকেই চাকরি বাকরি করছে বিভিন্ন পদে। তো এই জায়গাটায় আমরা ইতিমধ্যে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধার মাত্র একজন সন্তান বগুড়ায়, এবং তিনি তার 11টা সন্তান তিনি তাকে দেখাইছেন এবং প্রত্যেকের সাথে তিনি কয়েক লক্ষ করে টাকা নিয়ে তিনি মুক্তিযোদ্ধার কোঠায় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা কি চান না যে এই মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই থাকুক এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা বাতিল হোক? এটা চান কিনা?